গল্পছন্ন ছাড়া জীবন। পর্ব ৫। লেখা মেহেরনুর। রুশান এত জোরে মতিনকে মারছিল যে ছেলেটা প্রায় আধামরা হয়ে পড়েছে। দৃশ্যটা দেখে শেহরিন ভয়ে চিৎকার করে উঠল। ওনাকে আর মারেন না, মরে যাবেন উনি। কিন্তু রুশান তখন রাগে অন্ধ। শেহরিন যখন দেখল সে কিছুই শুনছে না, তখন সাহস সঞ্চয় করে রুশানের হাত থেকে বাঁশটা কেড়ে নিল। তারপর জোরেই তাকে ধাক্কা দিয়ে রুমের বাইরে ঠেলে দিল। এই ফাঁকে মতিন কোনোরকমে উঠে পালানোর চেষ্টা করতেই রুশান আবার তাকে ধরে ফেলল। আর গর্জে উঠল, আর একবার যদি এই মেয়ের দিকে খারাপ নজরে তাকাস, সরাসরি খুন করে ফেলব। মতিন মাথা নিচু করে কিছু না বলে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে রুশানের হাত বেয়ে রক্ত পড়তে দেখে শেহরিন আঁতকে উঠল। সে তাড়াতাড়ি একটা কাপড় নিয়ে রুশানের হাতে বেঁধে দিতে এগোতেই রুশান হাতটা সরিয়ে নিল। চোখ রাঙিয়ে বলল, একা একা পিচ্ছি একটা মেয়ে, কোন সাহসে এই বাড়িতে থাকো? আর তোমার মা বাবা কেমন যে এমন করে তোমাকে একা রেখে গেছে? শেহরিন নিচু মুখে আসতে বলে উঠল, আমি তো ভাবিনি মা আর নানির আসতে এত দেরি হবে। হয়তো ডাক্তারের সিরিয়াল নিতে দেরি হয়েছে। রুশান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কে তোমার নানি? আর মাকে? শেহরিন ধীরে উত্তর দিল, আমার নানি রানু বেগম। নানির নাম শুনতাই রুশানের চোখ মুহূর্তে বদলে গেল। তুমি শানু খালাম্নির মেয়ে? শেহরিন বিস্ময় তাকালো। হ্যাঁ, কিন্তু আপনি কে? আম্মু আপনার কেমন খালা হয়? রুশান ঠান্ডা গলায় বলল, সেটা তোমার জানার দরকার নেই। আর কখনো একা একা এভাবে বাড়িতে থাকবে না, বোঝা গেছে? শেহরিন হালকা মাথা নাড়ল। হুম। এরপর আর কোনো প্রশ্ন করল না রুশান। আজ শেহরিন ভীষণ কৃতজ্ঞ রুশানের প্রতি। সে না থাকলে কি হতো তার? ভাবতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিল আর রুশানকেও। তবে মুখে কিছু বলতে পারল না। হঠাৎই মনে পড়ল শেহরিনের মতিন তো এমনিতে চুপ করে থাকার মতো মানুষ না। এতগুলো মার খেয়ে নিশ্চয়ই থেমে থাকবে না সে। যে কোনো মুহূর্তে দলবল নিয়ে ফিরে আসতে পারে। এই চিন্তাটা মাথায় আসতেই শেহরিনের ভেতরটা দুরুদুরু করে উঠল। সে দ্রুত রুশানের দিকে ঘুরে বলল, আপনি যাকে মারলেন, সে কিন্তু এলাকার মেম্বারের ছেলে। যদি সে দলবল নিয়ে আপনাকে মারতে আসে, তখন কি হবে? আপনি, প্লিজ, দ্রুত চলে যান এই বাড়ি থেকে। রুশান একা বসেই কাপড় দিয়ে তার রক্তঝরা হাতটা শক্ত করে বেঁধে নিচ্ছিল। কাজটা শেষ করে সে শেহরিনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, রানু বেগমের সাথে দেখা না করে আমি কোথাও যাব না। তাছাড়া আমি কোনো অপরাধী না যে ভয়ে চোরের মতো পালিয়ে যাব। দেখি সে কাকে নিয়ে আসে আমাকে মারতে। এই কথাগুলো বলে রুশান দরজার দিকে হাঁটা ধরল। কিন্তু ঠিক বাইরে পা দিতেই হঠাৎ থেমে গেল। মনে হলো এই পিচ্ছি মেয়েটাকে এভাবে একা একা রেখে যাওয়া ঠিক হবে না, বাড়িতে যেহেতু কেউ নেই। এক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে থেকে রুশান আবার ফিরে এলো, আর বারান্দায় গিয়ে চুপচাপ বসে পড়ল। শেহরিন রুশানের দিকে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে। কি উদ্দেশ্য এই ছেলের? কিছু বলছেও না, শুধু চুপচাপ বসে আছে। আর কি এমন ইমার্জেন্সি দরকার তার নানির সাথে? শেহরিন বুঝতে পারছে না কিছুই। সে তার ভাবনা ঝেড়ে রান্নাঘরের দিকে গেল। দেখে চুলার আগুন অনেক আগেই নিভে গেছে। সে দ্রুত কাঠগুলো গুছিয়ে আবার আগুন ধরিয়ে বাকি রান্নাটা করতে লাগল। হঠাৎ করে বাইরে প্রচণ্ড হইচই শুনে শেহরিন দৌড়ে এসে বাহিরের দিকে তাকালো। মতিন ৫-৬ জন দলবল নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। সবার হাতে মোটা লাঠি। শেহরিনের বুকটা মোচড় দিয়ে উঠল। সে নিজের জন্য নয়, রুশানের জন্য ভয় পাচ্ছে। যে ছেলেটা তাকে আজ বাঁচালো, এখন সেই ছেলেটাই কি তার কারণে বিপদে পড়বে? রুশান তখনও বারান্দায় বসে মোবাইল স্ক্রুল করছিল। বাইরে কি হচ্ছে সে টেরই পেল না কিছু। হঠাৎ দুইজন ছেলে লাঠি হাতে এগিয়ে এসে এক ঝটকায় রুশানের শার্টের কলার ধরে তাকে চেয়ার থেকে টেনে তুলল। গলার আগে থরথর করে উঠল তার। এলাকায় এসে মাস্তানি করিস? তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? কথা শেষ হতেই দুই পাশ থেকে লাঠির বাড়ি পড়তে লাগলো রুশানের পিঠে কাঁধে। শেহরিন চিৎকার করে উঠল, থামুন!
প্লিজ থামুন। কিন্তু তার কণ্ঠস্বর সেই ছেলেদের রাগ ভেদ করতে পারল না। আঘাতের চাপে রুশান একটু দুলে গেল ঠিকই, কিন্তু পরের মুহূর্তেই বিদ্যুতের মতো এক হাতে এক লোকের লাঠিটা চেপে ধরল, অন্য হাত দিয়ে আরেকজনের লাঠিটা কেড়ে নিল। রুশানের চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে দাঁতে দাঁত চেপে থাকা ছেলেগুলোও মুহূর্তের জন্য থেমে গেল। রুশান তখন বলল, আপনারা অন্যায়ভাবে আমাকে মারতে পারেন না। আর ওই ছেলেকে আমি এমনি মারিনি। সে মেয়েটার সাথে জোর জবরদস্তি করছিল। অন্যায় আমি সহ্য করি না, তাই মেরেছি। মতিন হঠাৎ সামনে এসে দাঁড়াল। এক মুহূর্ত সময়ও নষ্ট না করে ধপ করে রুশানের মুখে একটা ঘুষি বসিয়ে দিল। আমি আমার হবু বউয়ের সাথে জোরজবরদস্তি করেছি। তুই বলার কে রে? আমাকে মারলি কেন? আগে সেটা বল। এই কথা বলেই সে লাঠি তুলল আবার আঘাত করার জন্য। ঠিক তখনই শেহরিন ছুটে এসে মতিনের সামনে দাঁড়িয়ে পড়ল। কাপা গলায় বলল, ওনাকে মারবেন না, দয়া করুন। উনি ভুল বুঝেছিলেন। ছেড়ে দিন ওনাকে। শেহরিনের কথা শুনে মতিন থেমে গেল। কিন্তু তার চোখের রাগ আরও গাঢ় হয়ে উঠল। হঠাৎ সে শেহরিনের হাত শক্ত করে ধরে এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে নিল। এই ছেলের সাথে তোর কি সম্পর্ক? আর এই ছেলে তোদের বাড়িতে কি করছে? সত্যি করে বল শেহরিন। শেহরিন তো নিজেই জানে না কেন রুশান তাদের বাড়ি এসেছে। সে কিছু বলতে না পেরে চুপ করে রইল। আর ঠিক সেই চুপটাই মতিনকে যেন আরো উন্মত্ত করে তুলল। ক্রোধে ফেটে পড়ে সে শেহরিনের চুল মুঠি করে টেনে ধরল। তোর মা আবার কোনো বিজনেস খুলেছে নাকি তোকে নিয়ে? আমাকে কথা দিয়ে আবার তলে তলে এই ছোকরাকে লেলিয়ে দেয়নি তো? তোর মায়ের তো আবার টাকার বড়ই লোভ। শেহরিন ব্যথায় শ্বাস নিতে পারছিল না। চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে বলার চেষ্টা করল, না, এমন কিছু না, দয়া করে ছাড়ুন। এইসব ঘটনার মাঝে রুশানের চোখে যে আগুন জ্বলে উঠেছিল, তা দেখে আশেপাশের কয়েকজন ছেলেও থতমত খেয়ে গেল। শেহরিন ব্যথায় ছটফট করে চিৎকার দিয়ে উঠল, লাগছে আমার, ছাড়ুন। ঠিক তখনই রুশান আর সহ্য করতে পারল না। সে ঝড়ের মতো এগিয়ে গিয়ে মতিনকে এমন জোরে ধাক্কা দিল যে মতিন পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। রুশানের চোখ লাল হয়ে উঠেছে। তোকে তখন ছেড়ে দিয়ে ভুল করেছিলাম আমি। কথা শেষ হতেই ব্যান্ডেজ বাঁধা আহত হাতেই সে মতিনের বুকে চড়ে বসে পিটাতে লাগল নির্দয়ভাবে। আঘাতের পর আঘাত করতে লাগল। একা হাতে যেন আগুনের মতো জ্বলে উঠল সে। কিন্তু পিছন থেকে মতিনের দুই সঙ্গী লাঠি হাতে এসে রুশানের ওপর ঝাঁপিয়ে পড়ল। একজনের লাঠি সোজা এসে পড়ল রুশানের মাথায়। রুশানের শরীর মুহূর্তেই ঢলে পড়ল মাটিতে। চোখ আধবোজা, নিথর হয়ে পড়ে রইল সে। শেহরিন তা দেখে চিৎকার করতে লাগল, ওনাকে ছাড়ুন। আর মারবেন না, দয়া করে, দয়া করুন। কিন্তু মতিন এবার শেহরিনের দুই হাত শক্ত করে ধরে টেনে নিল নিজের দিকে। তার রাগে চোখ রক্তবর্ণ। আমি তোর হবু বর। আমাকে মারার সময় তো তোর এত দয়া হয় নাই। একে মার খেতে দেখে তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? কে এই তোর? শেহরিন কিছু বলতে পারল না। গলা শুকিয়ে গেছে, চোখ বেয়ে পানি ঝরছে। রুশানকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তার বুক ফেটে যাচ্ছিল। মতিনের আঙুলের চাপ হাতের চামড়া সাদা করে তুলছিল তখনই হঠাৎ বাড়ির উঠানে একটা ভ্যান ঢুকল। ভ্যান থামতেই সবাই তাকিয়ে রইল সেদিকে। ভ্যানে বিছানা পাতানো আর তাতে রানু বেগম শুয়ে আছেন, মুখে ক্লান্তি আর অসহ্য যন্ত্রণার ছাপ। দুই পাশে বসে আছেন শানু বেগম আর তার স্বামী শাহজাহান মিয়া। তারা বাড়ির ভেতর এত হট্টগোল দেখে দ্রুত ভ্যান থেকে নেমে এল। নেমেই প্রথমে চোখে পড়ল মতিন শেহরিনের হাত জোরে ধরে টেনে রেখেছে। আর মাটিতে পড়ে আছে রুশান, মাথা ফেটে রক্ত ঝরছে ধীরে ধীরে। যদিও তিনি এখনো রুশানকে চিনতে পারেননি। শানু বেগম ভয়ে চোখ বড় করে ছুটে এল সামনে। কি হচ্ছে এখানে, মতিন? শেহরিনের হাত ধরছিস কেন? আর এই ছেলেটার অবস্থা এমন কেন? একে কেন মেরেছিস? মতিন তখন শেহরিনের হাত ছেড়ে দিয়ে দাঁত চেপে রাগ আর গর্ব মিশানো স্বরে বলল, ফুফু, দেখি ভালো নাট্যবাজ আমার। এই ছেলেকে চেনেন না আপনি?
একা বাড়িতে অচেনা ছেলের সাথে মেয়েকে রেখে উধাও হয়েছেন, আর এখন না চেনার ভান করছেন? আমাকে কথা দিয়ে এসব কি খালা? কে এই ছেলে? আর এই বাড়িতে কি করছে সে? আমার হবু বউয়ের সাথে অন্য ছেলেকে দেখে রাগে আমার গা জ্বলে যাচ্ছিল। এজন্য মেরেছি আমি। শেহরিন তখন চিৎকার করে কেঁদে উঠল, মা! ওনার কথা বিশ্বাস করো না। ও আমাকে একা পেয়ে। আর কিছু বলতে পারল না শেহরিন। তারপর রুশানের কথা মনে হতেই সে বলল, মা, দেখো তো, ছেলেটাকে চেনো নাকি? ও তো নানা নানির খোঁজে এসেছে। নানির সাথে দেখা না করে কিছুতেই যাচ্ছিল না। শানু বেগম ছুটে এসে রুশানের দিকে ঝুঁকতেই বুকের ভেতরটা কেঁপে উঠল তার। রুশানের মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, আর সে পুরোপুরি অচেতন। চোখে মুখে এক অদ্ভুত চেনা ভাব। 7 বছর আগের ছোট, রুগ্ন, কান্না করা রুশান, এখনকার এই সুঠামদেহী, লম্বা, শক্তিশালী যুবকের সঙ্গে মিল খোঁজা কঠিন। তাই তাকে ঠিক চিনতে না পারলেও মনের গভীরে তীব্র একটা টান অনুভব করলেন শানু বেগম। মনে হল, এই ছেলেটা খুব চেনা, খুব আপন, কে হতে পারে? কিন্তু ভাবার সময় নেই। তিনি তড়িঘড়ি শাহজাহান মিয়ার দিকে ফিরে চিৎকার করে বললেন, তাড়াতাড়ি মাকে ঘরে রেখে আসেন। আর এই ছেলেটাকে জলদি ভ্যানে তুলেন। হাসপাতালে নিতে হবে। শাহজাহান মিয়া এক মুহূর্ত দেরি করলেন না। রানু বেগমকে কাছে নিয়ে ঘরের ভেতর রেখে এলেন। ততক্ষণে শানু বেগম নিজে রুশানের হাত ধরে তুলে ধরার চেষ্টা করছেন। শাহজাহান রানু বেগমকে রেখে এসে ঝটপট রুশানকে কোলে তুলে ভ্যানে উঠানোর চেষ্টা করলেন। কিন্তু রুশানের ওজন অনেক। 6 ফুট উচ্চতা, 75 কেজি। একাই তাকে তুলতে পারছিলেন না। শানু বেগম তৎক্ষণাৎ মতিনের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার এই কাজটা একদম ঠিক হয়নি, মতিন। সব জায়গায় গুন্ডামি চলে না। এখন আগে ধরো ছেলেটাকে হাসপাতালে পৌঁছে দিতে হবে। মতিন কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তারপর তার সহযোগীদের ইশারা করল। ইশারা পেয়েই সবাই মিলে রুশানকে ভ্যানে তুলতে সাহায্য করল। শাহজাহান মিয়া, শানু বেগম আর শেহরিন তিনজনই রুশানকে নিয়ে ছুটে গেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছানো মাত্রই রুশানকে জরুরি বিভাগে নেওয়া হলো। শেহরিনের ভীষণ খারাপ লাগছিল। কি থেকে কি হয়ে গেল? যদি ছেলেটার সাথে খারাপ কিছু হয়ে যায়, সে নিজেকে ক্ষমা করবে কিভাবে? 3 ঘন্টা পর রুশানের জ্ঞান ফিরলে ডাক্তারের খবর পাওয়া মাত্রই সবাই ছুটে গেল রুশানের কাছে। রুশান শানু বেগমকে দেখে ধীরে ধীরে উঠে বসতে চাইলে, শানু বেগম তৎক্ষণাৎ বারণ করলেন। বাবা, উঠবে না, শুয়ে থাকো। এই বলে তিনি হঠাৎ থমকে গিয়ে রুশানের মুখমণ্ডল স্পর্শ করলেন। তার চোখ দুটো বিস্ময় কাঁপছে। কে তুমি বাবা? ভীষণ চেনা চেনা লাগছে তোমাকে। রুশান সঙ্গে সঙ্গে শানু বেগমের হাত সরিয়ে দিল। মুখ শক্ত করে বলল, আমি কেউ নই আপনাদের। তারপর সে গম্ভীর গলায় বলল, রানু বেগম কই? ওনার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। ডাকেন ওনাকে। আমার মায়ের জীবন কেন নষ্ট করলো এই প্রশ্নের উত্তর আগে চাই। আমার মায়ের মৃত্যুর পরও কেন আমাকে জানালো না কিছু তার উত্তরও আমি চাই। শানু বেগম এতক্ষণে পুরোপুরি চিনতে পারলেন রুশানকে। তার চোখের সামনে যেন ছোটবেলার সেই ক্ষুদে রুশান ভেসে উঠল। হাসি খুশি, একটু জেদি, আর মায়ের হাত ধরে হাঁটত যে ছেলেটা। বড় রুশানের মুখে সেই একই চোখ, একই ভাঁজ, একই অভিমান। শানু বেগমের হঠাৎ চোখ ভিজে উঠল, কাদো কাদো গলায় বললেন, রুশান? বাবা, রুশান। আমার রুশান বাবা। এই বলে তিনি এগিয়ে এসে রুশানকে জড়িয়ে ধরতে চাইলে রুশান তৎক্ষণাৎ বেড থেকে উঠে দাঁড়িয়ে গেল। খবরদার আমাকে ধরবেন না আপনি। পাশে থাকা নার্সটি তখন দ্রুত এগিয়ে এসে বলল, প্লিজ স্যার, উঠবেন না এখন। আপনার রেস্টের খুব প্রয়োজন। দয়া করে শুয়ে পড়ুন। এই বলে নার্সটি রুশানকে নিজে শুয়ে দিল। শেহরিন, রুশান, নামটা শুনতেই অবাক হয়ে হা করে তাকিয়ে রইল। তার নানি আর মায়ের মুখে অনেক শুনেছে রুশানের নাম। শেহরিন দৌড়ে তার মায়ের পাশে গিয়ে কাপা গলায় জিজ্ঞাসা করল, মা, ইনি কি সেই রুশান?
শানু বেগম দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ শেহরিন, এই সেই রুশান। তোদের রুশা খালার ছেলে। শেহরিন এবার ধীরে ধীরে রুশানের সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে বিস্ময়। আমি কতবার জিজ্ঞেস করেছি আপনার পরিচয়, কিন্তু একবারও বলেননি। বললে কি এমন ক্ষতি হতো? রুশান মুখ ফিরিয়ে নিল। সে একটাও কথা বলল না। কারণ এদের সাথে কথা বলার তার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তবুও পরিস্থিতি তাকে বাধ্য করেছে সামনে আসতে। শানু বেগম ধীরে ধীরে রুশানের সামনে এসে দাঁড়ালেন। চোখে অশ্রুর ঝিলিক, গলায় কষ্ট জমে আছে। তুই আমাদের উপরে রাগ করে আছিস কেন, বাবা? রাগ তো আমাদের করার কথা, আমরা তোকে কোনোদিন ভুলে থাকি নাই। কত চেষ্টা করেছি তোর খোঁজ নিতে, কিন্তু তোর নিষ্ঠুর কালপিট বাপ, তোর মায়ের মৃত্যুর খবর শুনেও তোর সাথে আমাদের দেখা করতে দেয় নাই। তুই কোথায় থাকিস, কেমন আছিস কিছুই জানাতে দেয়নি। শানু বেগমের কণ্ঠ ভারী হয়ে এলো, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তুই কেন এমন পাষণ্ড হইছিস রুশান? ছোট থাকতে ভুল করে বাপের সাথে থাকতে চেয়েছিলি এটা মানলাম। কিন্তু বড় হয়ে একবারও তোর মা, নানি, নানা, খালার কথা মনে পড়ল না? একবারও তাদের দেখতে ইচ্ছে হলো না? তোর মা যখনই বাপের বাড়ি আসতো, আমাকে আদেশ করত, শানু, একবার রুশানকে নিয়ে আয় না। একটু কোলে নিই, একটু দেখি, আমার বাপটাকে। কিন্তু তোকে আনতে পারি নাই বাবা। তোর বাবা তোর সাথে যোগাযোগ করতে দেয়নি আমাদের কাউকে। শানু বেগম কাঁদতে কাঁদতে থেমে গেলেন। তার দুই হাত কাঁপছে, চোখের পানি গড়িয়ে পড়ছে থামছেই না। এদিকে রুশান সে তো পুরাই বাকরুদ্ধ। সে এতদিন ভেবেছিল তার মা, নানি, নানা, তারা ইচ্ছা করেই তার সাথে যোগাযোগ রাখেনি। তাহলে আসল সত্যটা হলো তার নিজের আব্বুই সব যোগাযোগ বন্ধ করে রেখেছিল। ধীরে ধীরে গলা ভারী করে রুশান বলল, আম্মু অনেক চেষ্টা করেছিল আমাকে দেখার জন্য। তাই না খালাম্মি? শানু বেগম আবার কান্নায় ভেঙে পড়লেন। হ্যাঁ বাবা, অনেক চেষ্টা করেছে, তোর মাকে তো জোর করেই বিয়ে দিয়েছিলাম আমরা। ও চায় নাই এই বিয়েটা করতে। ও তোকে নিয়ে থাকতে চেয়েছিল। তোকে একনজর দেখার জন্য যে কতবার কেঁদেছে, কত জায়গায় গেছে, তুই যদি জানতি বাবা, তাহলে আর তোর বাপের কাছে এক সেকেন্ডও থাকতি না, তোকে ছাড়া আপার যে এক মুহূর্তও শান্তি ছিল না। রুশানের বুকটা মোচড় দিয়ে উঠল। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে চেষ্টা করেও আটকাতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, এজন্যই বুঝি, সেদিন সৃষ্টিকর্তা কাকতালীয়ভাবে আমার আম্মুর সাথে দেখা করিয়ে দিয়েছেন। এটাই যে শেষ দেখা হবে, জানলে, আমি কখনোই আম্মুকে ছেড়ে আসতাম না। রুশান আজ দিয়ে আসল ঘটনা সব জানল। আসলে রুশানের আব্বু এনামুল হাসানি তার আম্মু, এমনকি তার নানি বাড়ির কারো সাথেই রুশানের দেখা করতে দেননি। এর পিছনে অবশ্য রুশানের নতুন আম্মু আলিফার হাত আছে। আলিফা ভেবেছিল রুশানকে দেখার অজুহাতে যদি আবার রুশা বেগমের সাথে এনাম হাসানের মিল হয়ে যায়। সে চাইতো না রুশা বেগম আর এনাম হাসানের দেখা হোক। রুশান এবার তার খালা শানু বেগমকে শাসাতে লাগল। কেন তারা তার আম্মুর ডিভোর্স করিয়ে নিল আব্বুর সাথে? কেন চেষ্টা করল না সংসারটা জোড়া লাগানোর? তাদের এই ভুল সিদ্ধান্তের জন্যই সে আজ মাহারা হয়ে গেল চিরদিনের জন্য। কিন্তু শানু বেগম তখন এমন একটা খবর দিলেন, যা শোনার জন্য রুশান মোটেই প্রস্তুত ছিল না। আসলে রুশা বেগম আর এনাম হাসানের সংসার ভেঙে যাওয়ার পেছনে ছিল আলিফা বেগম। সে এনাম হাসানের এক্স গার্লফ্রেন্ড। আলিফার অন্য জায়গায় বিয়ে হলে এনাম হাসানের সাথে রুশার এরেঞ্জ ম্যারেজ হয়। শুরুতে সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু রুশানের যখন 5 বছর বয়স, তখন থেকেই রুশা বেগম এনাম হাসানের আচরণে পরিবর্তন দেখতে পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন আলিফা তার স্বামীকে ডিভোর্স দিয়ে আবার এনাম হাসানের সাথে যোগাযোগ রেখেছেন। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। পুরনো প্রেম ফিরে পেয়ে এনাম হাসান মুহূর্তে বউবাচ্চাকে ভুলে যায়। এসব রুশার কাছে প্রকাশ পেতেই সংসারে অশান্তি শুরু হয়। এনাম হাসান আসলে রুশাকে ডিভোর্স দিতে চাননি। তিনি দুই দিকেই থাকতে চেয়েছেন। কিন্তু রুশা সেটা মানতে পারেননি। অবশেষে ডিভোর্স হয় তাদের। রুশান এতদিন এসব কিছুই জানত না।
আজ শানু খালার মুখ থেকে সব শুনে সে বুঝে ফেলল তার মায়ের সাথে সংসার না টেকার আসল সত্যটা কি ছিল। রুশান সব শুনে হঠাৎ হাসপাতালের বেড থেকে নেমে দাঁড়িয়ে গেল। শানু বেগম ভয়ার্ত চোখে তাকিয়ে বললেন, বাবা, কই যাচ্ছিস? রেস্ট দরকার তোর এখন। রুশান থামল না। শান্ত, কিন্তু ভেতরে প্রচণ্ড অস্থির কণ্ঠে বলল, রেস্ট পরে করব খালা। আমার একটা দরকারি কাজ আছে। এখন, এই মুহূর্তে। এটা না করলে আমি শান্তি পাবো না কিছুতেই। এই কথা বলেই রুশান দ্রুত হাঁটতে শুরু করল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।